আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সিনথিয়া রহমান, আমি রিদওয়ানা বিনতে জলিল। এবার বিস্তারিত। জনগণের ভোটের অধিকার বঞ্চিত করতে একটি কালো ছায়া এসে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর কর্মসূচিতে চাঁদাবাজি করলে জিরো টলারেন্সের হুঁশিয়ারি দিয়েছেন। বিএনপির যৌথ সভা শেষে এসব কথা জানান তারা। সভায় জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। অরণ্য গফুরের রিপোর্ট। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এ যৌথ সভায় অংশ নেয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। এতে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৫ বছর ফ্যাসিস্ট শাসন চালানো গণহত্যাকারীরা এখনও সীমান্তের ওপারে বসে ষড়যন্ত্র করছে বলে সতর্ক করেন বিএনপি মহাসচিব। শহীদ জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক দেশ গড়তে বিভাজনের রাজনীতির বিষয়ে সজাগ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার এবং সত্যিকার ফ্যাসিবাদ মুক্ত একটি আধুনিক বাংলাদেশকে প্রতিষ্ঠা করবার সেখানেও আমরা দেখছি যে একটা কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদীদের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের ক্রান্তিকালে পথ দেখানো প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করা হয় বলে উল্লেখ করেন রুহুল কবির রিজভী। ঈদের কারণে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। তবে সব অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আলাদা কর্মসূচি পালন করবে বলে জানান সিনিয়র যুগ্ম মহাসচিব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 25 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত 8 দিনের এই কর্মসূচি করা হয়েছে। এই কর্মসূচি পালন উপলক্ষে কেউ যদি কোথাও চাঁদাবাজির কোনো খবর পাওয়া যায় তার বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স। এদিকে জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের 8ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান অভিযোগ করেন কিছু দল ও গোষ্ঠী নিজস্ব স্বার্থে নির্বাচন বিলম্বিত করতে চায়। ফ্যাসিবাদী সরকারের যারা দোসর ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, যারা তাদের সাথে ছিল, তাদের সবার বিচার অবশ্যই করতে হবে, কিন্তু সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না। এই প্রশ্ন যারা তোলে তারা আসলে নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়। অরণ্য গফুর, আরটিভি, ঢাকা। ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্বভার বুঝে দেওয়ার দাবিতে আজও ব্লকেট কর্মসূচি পালন করেছে সমর্থকেরা। শপথ নিয়ে আর টালবাহানা না করা সহ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে অপসারণের দাবি জানান তারা। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথাও বলেন বিক্ষোভকারীরা। আলওয়ান খানের সহযোগিতায় সাদিয়া কানিসের রিপোর্ট দেখুন। নগর ভবনের মূল ফটকের সামনে মঙ্গলবার সকাল থেকেই ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন বিক্ষোভকারীরা। ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আদালত ও নির্বাচন কমিশন তাকে বৈধভাবে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করলেও সরকারের পক্ষ থেকে শপথ নিয়ে সদুত্তর না আসায় ক্ষোভ জানাচ্ছেন আন্দোলনকারীরা। আমাদের একটাই দাবি, আমাদের জনতার মেয়র তারে আমরা নগর ভবনে বসায় আমরা রাজপথ থেকে তারপরে বিদায় নিব। যেহেতু আদালত এবং ইলেকশন কমিশন একটা যথাযথ প্রক্রিয়ার এখানে ব্যাপার হয়েছে, শুধুমাত্র লোকাল গভর্নমেন্টের যিনি অ্যাডমিনিস্ট্রেশনের যিনি দায়িত্বে আছেন অর্থাৎ আসিফ মাহমুদ, উনি যদি এটাকে তার শুভবুদ্ধির উদয় হয় তাহলে অবভিয়াসলি উনি আমাদের এই জনাব ইশরাক হোসেনকে অবশ্যই শপথ বাক্য পাঠ করার ক্ষেত্রে এখানে কোনো আইনগত কোনো বাধাই নাই। ইশরাক ইস্যুতে উপদেষ্টা আসিফের বক্তব্যের বিরোধিতা করে তার পদত্যাগ চেয়েও স্লোগান দিচ্ছেন ইশরাক সমর্থকরা। আদালত রায় দেওয়ার পরেও এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় গেজেট পাস করার পরেও তাকে শপথ বাক্য পাঠ না করিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে, যেটা উচ্চ আদালতের সম্পূর্ণ অবমাননা। নগর ভবনের ফটকে তালা লাগিয়ে কর্মসূচি পালন করায় ভেঙে পড়েছে ডিএসসিসির সব নাগরিক সেবা। এদিকে সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন উপদেষ্টা আসিফের কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে। গুরুতর দায়িত্ব পেয়ে গেছে, এই জন্য কথাবার্তার ভারসাম্যহীনতা রয়েছে। তো সে তো আদালতের রায় নিয়ে কাজ করছে, সে তার শপথ দেওয়ার কথা।
কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর খাটানো। গণ অভ্যুত্থানের প্রকৃত অপরাধীদের এখনো বিচারের মুখোমুখি না করে অন্যান্য কাজে অন্তর্বর্তী সরকারের গুরুত্ব বেশি বলেও মন্তব্য করেন তিনি। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের উপর প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামীকাল বুধবার দিন ঠিক করেছেন হাইকোর্ট। মঙ্গলবার দায়ের করা রিটের উপর হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ এ দিনটি ধার্য করেন। রিটের পক্ষে শুনানি করছেন আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, অসৎ উদ্দেশ্যে ব্যারিস্টার তাপসের পক্ষে এই রিট করা হয়েছে, যার কোনো আইনি ভিত্তি নেই। ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে বলে জানিয়েছেন যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে লাভ নেই। আদালতে যে আইনি লড়াই সেটি লড়তে হবে। দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আর আইন মন্ত্রণালয়ের মতামতের পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি। এর আগে সাভারে আয়োজিত যুব সমাবেশে অংশ নেন তিনি। নানা ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে, ম্যাচ সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। এই জটিলতাগুলো নিরসনে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি এবং আমরা জানতে পেরেছি যেহেতু একটা রিট পিটিশন হয়েছে, আমরা লিগ্যাল নোটিশও পেয়েছি এবং ওই রিট পিটিশনের শুনানি হয়তো আজকে হওয়ার কথা। শামু হত্যার বিচারের বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান দেখতে পাচ্ছে না বলে অভিযোগ ছাত্রদলের। শান্তিপূর্ণ আন্দোলনে টনক না নড়লে আরও কঠোর হতে বাধ্য হবে তারা। বিকেলে 2.25 ঘন্টা শাহবাগ মোড় অবস্থান নিয়ে শামু হত্যার বিচার চায় সংগঠনটি। ছাত্রনেতারা বলেন, ব্যর্থতার দায় নিয়ে ঢাবি প্রশাসনকে পদত্যাগ করতে হবে। প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান তারা। বিস্তারিত খান আলামিনের রিপোর্টে। ঝুম বৃষ্টি, ঝড়ো হাওয়া, শাম্য হত্যার প্রতিবাদে সবকিছু উপেক্ষা করেই শুরু হয় ছাত্রদলের শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি। বেলা 3:30টায় অবরোধ শুরু হলে এ পথে যান চলাচল বিঘ্ন ঘটে। নেতাকর্মীরা শাম্য হত্যার বিচার, প্রশাসনের ব্যর্থতা নিয়ে নানা স্লোগানে সরব রাখেন শাহবাগ মোড়। অবস্থান কর্মসূচিতে সংহতি জানান শাম্যের বাবা ফখরুল আলম। আমার প্রাণের কলিজা ছিল আমার এই সন্তান। আপনারা সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন। সবাই আমার ছেলের জন্য বিচারের দাবিতে যে সমবেত হয়েছেন, এই সমবেত হওয়ার জন্য আমি আপনাদেরকে সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। নেতারা বলেন, ছাত্রদল নেতাদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। শাম্য হত্যাকাণ্ড নিয়ে ফ্যাসিস্ট সরকারের মতো দায় এড়ানোর চেষ্টা করছে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। 5 আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টি লাশ পড়েছে। আমরা ধিক্কার জানানোর ভাষা জানি না যে ইবিসি তার ছাত্রদেরকে সন্তান হিসাবে ধারণ করে না, সেই ইবিসি এই পবিত্র জায়গায় থাকতে পারে না। 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদেরকে টার্গেট করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে। যদি ভবিষ্যতে কোনো নেতাকর্মীর গায়ে কোনো আঘাত করা হয়, তাহলে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী, বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে আমরা আন্দোলন সংগ্রাম করে তুলব। শাম্য হত্যায় গ্রেপ্তারকৃত 3 জন প্রকৃত খুনি কিনা সেই প্রশ্ন রাখেন ছাত্রদল সভাপতি। বলেন, হত্যার বিচারের দাবি আদায়ে অশান্তিপূর্ণ আন্দোলনে ঠেলে দিলে দায় নিতে হবে সরকারকে। আমরা শাম্য হত্যার দাবিতে 7 দিন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। আগামীতে যদি কোনো অশান্তিপূর্ণ কোনো কর্মসূচি পালন করতে হয়, তার জন্য এই নীতির সরকার দায়ী থাকবে। আমরা পুরো ঢাকা শহর উচ্চারণ করে দেব, আমরা বাংলাদেশকে উচ্চারণ করে দেব। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন গড়ে তুলে শাম্য হত্যাকাণ্ড সহ সব হত্যার বিচার নিশ্চিত করার কথা বলেন ছাত্রদল নেতারা।
খান আলামিন, RTV, ঢাকা। রাজনৈতিক দল নিবন্ধনের আইনের পরিবর্তন চেয়েছে বিপ্লবী গণজোট। একই সঙ্গে নির্বাচনে পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব মুক্ত করতে নির্বাচন কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসব কথা বলেন বিপ্লবী গণজোটের প্রধান সমন্বয়ক আব্দুল মোন্নেম। তিনি বলেন, আগামী নির্বাচন নিরপেক্ষ করার কোনো বিকল্প নেই। কোনো দেশি বিদেশি চক্রান্তের কাছে মাথা নত করা যাবে না। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন সহ 4 কমিশনার উপস্থিত ছিলেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আবারও মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমনটি জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, আসন্ন বাজেটে মহার্ঘ ভাতার অর্থ বরাদ্দের জন্য বিশেষ বিবেচনা রাখা হবে। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি এসব কথা বলেন। না, আমি এটা নিয়ে আমি কনসিডার করছি, এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে, আমি ওরা ওয়ার্কআউট করলে আমার কাছে দেবে। হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। যত দ্রুত সম্ভব NBR নিয়ে আরেকটি গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, NBR বিলুপ্তি নিয়ে এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। সচিবালয়, অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ডের কর কাস্টমস ক্যাডারদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। NBR কর্মকর্তাদের দাবি ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, গেজেটে কিছু বিষয়ের সংশোধনী আনা হবে। দেশের স্বার্থে যা করার তাই করছে সরকার। এ সময় NBR এর কর্মকর্তাদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান উপদেষ্টা। আমরা এটা ইমপ্লিমেন্টেশন স্টেজে, অনেক কাজ আছে, তো সেই সময় আমরা দেখবো এটা কতটুকু তাদের উপরে না হয়। আমরা বলছি যে প্র্যাকটিক্যাল হিসেবে দশের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের ব্যবসায়ের স্বার্থে আমরা যেটা অনুমোদন করেছি সেটা রাখবো, কিন্তু ওদের জিনিসগুলো কিছুগুলো বিধি হোক বা যেগুলো হোক ওটা আমরা বলছি আন্দোলন থেকে সরে আসে। তারা কি বলছে? তারা কি বলুক না বলুক আমার আসে যায় না। গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বিকেল 3:30টার দিকে তিনি কাশিমপুর কারাগার থেকে বের হন। এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ কাওয়ালিন নাহার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুর 12:15টার দিকে কারাগারে নুসরাত ফারিয়ার জামিনের কাগজপত্র এসে পৌঁছায়। যাচাই বাছাই শেষে তাকে কারাগার থেকে মুক্ত করা হয়। অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দুপুরে নোবেলকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার পুলিশ পরিদর্শক মুরাদ হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার রাত 2টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ। জিম্মি করে বিয়ের প্রলোভনে 7 মাস ধরে ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী ইডেন কলেজের শিক্ষার্থী। আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে থাকা লাইসেন্সকৃত ৬,২০৪টি অস্ত্র এখনও জমা পড়েনি। এসব অস্ত্র দিয়ে সরকার বিরোধী অপকর্মের শঙ্কাও রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আশানুরূপ অস্ত্র সরকারের কোষাগারে জমা হয়নি। মানবাধিকার কর্মী নূর খানের মতে, ঢালাওভাবে লাইসেন্স দেয়া এসব অস্ত্র সমাজের জন্য মারাত্মক ঝুঁকি। নিরাপত্তা বিশ্লেষক আব্দুল হক মনে করেন, সুযোগ পেলেই এসব অস্ত্র নিয়ে অপকর্মে ব্যবহার হতে পারে। অস্ত্র নিয়ে দীপন দেওয়ানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। জাতিসংঘের তথ্যমতে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে অন্তত 1400-র মতো মৃত্যু হয়েছে। এর মধ্যে 1000-এর অধিক গুলিতে মৃত্যু হয়ে থাকতে পারে। ওই সময় আন্দোলন দমাতে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে অস্ত্র দেখা গেছে।
দেশে বৈধ অস্ত্রের সংখ্যা 50,310টি। এর মধ্যে 45,226টি ব্যক্তির হাতে আর প্রতিষ্ঠানের কাছে আছে 5,084টি অস্ত্র। ব্যক্তির হাতে থাকা অস্ত্রের মধ্যে রাজনীতিবিদদের হাতে 10,215টি অস্ত্র। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে বেসামরিক নাগরিকদের দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে। এর মধ্যে 7,549টি অস্ত্রের মধ্যে 1,345টি জমা পড়ে, বাকি 6,204টি অস্ত্র জমা পড়েনি। মাহবুবুল আলম হানিফ, মুহিবুল হাসান চৌধুরী নাওফেল, শামীম ওসমান, নিজাম হাজারীর মতো প্রভাবশালী অনেক আওয়ামী লীগ নেতা অস্ত্র জমা দেননি। গেল 15 বছরে দলীয় বিবেচনায় দেয়া অস্ত্রের লাইসেন্স অনেক অবৈধ কাজেও ব্যবহার হয়েছে বলে মন্তব্য করেন মানবাধিকার কর্মী নূর খান। লাইসেন্সকৃত অস্ত্র গত সরকার আমলে ঢালাওভাবে দিয়েছে তার দলের কর্মী, নেতা, ড্রাইভার, পিয়ন সবাইকে। জুলাই আগস্টে সংঘাত দেখেছি, সেই সংঘাতে আমরা সরকারি দলকে অস্ত্র হাতে দেখেছি। সরকারের লেজুরবৃত্ত যে সমস্ত দল ছিল তাদেরও নেতা কর্মীদেরকে আমরা মাঠে নামতে দেখেছি অস্ত্রসহ। এবং দুর্ভাগ্যজনক যে এত বড় ঘটনা আজ 8 মাসের ভিতরেও কিন্তু স্পষ্টত কোনো তদন্ত করছে না বা কোনো বিষয়ে খোঁজ খবর নিচ্ছে না। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বৈধ অস্ত্র দিয়ে যেন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে সেজন্য দলীয় লোকজনকে শেখ হাসিনার সরকার লাইসেন্স পাওয়ার বিষয়টি উন্মুক্ত করে দিয়েছিল। আওয়ামী লীগের মতো কিংবা তাদের অঙ্গ সংগঠনের কোনো লোক কোনো ভালো কাজে অস্ত্র ব্যবহার করবে এটা ইতিহাস নাই। সে অস্ত্র দিয়ে সুযোগ পেলেই চোর নাশানের ধর্মের কাহিনী তা করবেই। তাদের কাজই তো হলো দেশের অরাজকতা তৈরি করা, মানুষের উপর আঘাত আনা। অস্ত্র উদ্ধার অভিযান চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম খান। আমাদের কাছে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান এখনো চলছে। যতটুকু পরিমাণ চেয়েছিলাম আমার অতটুকু পরিমাণ কিন্তু উদ্ধার হয় নাই, কিন্তু একজাক্ট নাম্বারটা আমি এই মুহূর্তে আপনাদের বলতে পারবো না। কোষাগারে জমা না হওয়া অস্ত্র উদ্ধারে কঠোর হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। দীপন দেওয়ান, RTV, ঢাকা। সিরাজগঞ্জের সলঙ্গায় সবজি ব্যবসায়ী নাজমুল হত্যা মামলায় 6 আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে 10,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বেলা 11টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক M আলী আহমেদ এই রায় দেন। আসামিরা সবাই পলাতক এবং তাদের বাড়ি গাইবান্ধা জেলায়। 2017 সালের 12 অগস্ট নাজমুলকে হত্যা করে দুর্বৃত্তরা। কিশোরগঞ্জের ভৈরবে কলেজ ছাত্র হত্যা মামলায় 2 নারী সহ 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় দেন। এছাড়া প্রত্যেক আসামিকে 10,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এদিকে হবিগঞ্জের মাধবপুরে জমি নিয়ে বিরোধে ভাবি ভাতিজি সহ 3 জনকে হত্যা মামলায় শাহ আলম নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। কুরবানির সামনে রেখে মধ্যবিত্তের কথা চিন্তায় রেখে 65,000 টাকা থেকে 2 লাখ টাকা গরু প্রস্তুত করেছে দুধে বাড়ি এগ্রো ফার্ম। খামারটিতে পাওয়া যাচ্ছে দেশি জাতের ছোট সাইজের গরু। আর প্রয়াস এগ্রোতে সব ধরনের ক্রেতার কথা মাথায় রেখে বড় ছোট সব ধরনের পশুই প্রস্তুত করা হয়েছে। কুরবানির পশুর প্রস্তুতি নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। কুরবানির ঈদে মধ্যবিত্তের চাহিদায় থাকে ছোট সাইজের গরু, বিশেষ করে যারা একা কুরবানি দেয় তাদের পছন্দ এমন গরু। আর তাদের কথা চিন্তায় পশু প্রস্তুত করেছে দুধে বাড়ি এগ্রো ফার্ম। 65,000 থেকে শুরু করে 2 লাখ টাকায় এই খামারে মিলবে দেশি গরু। ছোট সাইজের গরু দরদাম আর 250 কেজি ওজনের পশু বিক্রি হচ্ছে কেজিতে। 1 লাখের নিচের গরুর সংখ্যা আমাদের বেশি, মানে 1.5 লাখ, 1,20,000, 65 প্রচুর গরু আছে আমাদের। অলরেডি 250 গরুর প্রজেক্ট, এর মধ্যে 50% বিক্রি কমপ্লিট। 250 কেজির উপর থেকে 400 কেজি পর্যন্ত আমরা লাইভ ওয়েটে দিচ্ছি, আর 250 কেজির নিচেরগুলো আমরা ঠিকাতে দিচ্ছি। সাভারের প্রয়াস এগ্রো, যেখানে সব ক্রেতার কথা মাথায় রেখে প্রস্তুত হয়েছে কুরবানির পশু। ছোট সাইজের গরু থেকে 1 টন সব ধরনের পশুই বিক্রি হচ্ছে খামারটিতে। পরিবারের সদস্যদের নিয়ে খামারে এসে পছন্দের কুরবানি কিনছে অনেকেই। খামারে আগে ভাগে কিনে সেখানে লালন পালনের সুবিধার জন্য জনপ্রিয় হয়ে উঠছে বলে জানান ক্রেতারা। খামার থেকে নিতে একবারে জিনিসটা আমাকে দিতে হয় না পেমেন্টটা,
তো যার কারণে আমাকে ওই ইনস্টলমেন্টের মতো আমি আস্তে আস্তে দিতে পারি। দাম দর আমি ভালো মনে করতেছি যে কুরবানি দিব, দাম একটু বেশি থাক, কিন্তু গরুটা আমার ভালো লাগছে। ফার্মটা অনেক সুন্দর, সব গরু ভালোভাবে দেখলাম, এই গরুটা অনেক পছন্দ হয়েছে। ৮০,০০০ থেকে শুরু করে ১০ লাখ টাকার মধ্যে বিভিন্ন জাতের গরু এবারের কুরবানির জন্য বিক্রি করার কথা জানান খামারি। গরুর কালেকশন আছে ৩০০ কিছুটা কম। আলহামদুলিল্লাহ আমাদের বেচাকেনা এক্সপেকটেশন অনুযায়ী আলহামদুলিল্লাহ ভালো। হাটের মতো করে এসে দাম করে গরু দেখে তারপর ওনাদের দামটা ফিক্সড করে। এই দামটা ফিক্সড হয় হচ্ছে একদম বাসা পর্যন্ত, ওনাদের বাসায় পৌঁছানো পর্যন্ত। খামারে বেচা বিক্রি শুরু হলেও এখনো হাটে পশু বিক্রি শুরু হয়নি। ঈদের আগের ৫ দিন হাটে পশু বিক্রির অনুমতি দিয়েছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণ এবং শেরপুরে গত ৪ দিনে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে জেলার নদ নদীর পানি দ্রুত বাড়ছে। এর মধ্যে চিল্লাখালী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এ অবস্থায় বন্যার শঙ্কায় রয়েছেন এলাকাবাসী। সোমেশ্বরী নদীর পানি বেড়ে চাপাতলি সেতু এলাকার নিম্নাঞ্চলে প্রবেশ করেছে। এতে আশেপাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় ২০ মে পর্যন্ত নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে, যার প্রভাবে জনজীবন ব্যাহত এবং কৃষি খাতে ক্ষতির আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদ্যুৎ উপবিভাগে পদোন্নতি প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদক অভিযান চালিয়েছে। দুপুর ১টার দিকে নগরীর টাইগার পাস সিটি কর্পোরেশন কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক সাইদ মোহাম্মদ ইমরানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুদক কর্মকর্তা জানান, প্রথমে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন না করে উপসহকারী প্রকৌশলী রূপক দাসকে পদোন্নতি দেওয়া হয়। পরে অভিযোগের ভিত্তিতে সেই পদোন্নতি বাতিল করা হয়। অনিয়ম হলেও সিটি কর্পোরেশন নিজেই তা সংশোধন করে নেয়। এখানে বিদ্যুৎ উপবিভাগের একজন উপসহকারী প্রকৌশলী আছেন এখনো, উনি হলেন যে ওনার নাম রূপক দাস। ওনার পদোন্নতিতে কিছু অনিয়ম দুর্নীতি হয়েছে, এ ধরনের একটা অভিযোগ আমাদের কাছে ছিল। আমাদের কাছে যে অভিযোগটা ছিল, উনি ভাইভাতে ফেল করার পরেও ওনাকে প্রমোশন দেওয়া হয়েছে, পদোন্নতি দেওয়া হয়েছে। নেওয়ার কথা ছিল মূলত ৩ জন, এই ৩ জনকে নেওয়া হয়েছে। এর বাইরে হচ্ছে রূপক দাসকেও নেওয়া হয়েছে। ব্যবসায় অদৃশ্য হাত বলে কিছু নেই বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বলেন, প্রতিযোগিতা মানে বাজারে কম মূল্যে পণ্য বিক্রি নয়, বরং কেউ কম মূল্য বিক্রি করলে সেটারও তদারকি দরকার। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মঙ্গলবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও UNDP আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার কাঠামো হুমকির মুখে পড়েছে। বাণিজ্য মন্ত্রণালয় প্রতিদিন সেই চ্যালেঞ্জ মোকাবেলা করছে। ট্যারিফ কমিশন, চেম্বার অফ কমার্স এবং প্রতিযোগিতা কমিশনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। The so-called invisible hand that we all have heard, which I'm still looking for. I really don't know where is this, in a sense with the context of the protectionist world that we see today as it is evolving. বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। স্টারলিংক ৭,০০০ টাকায় সেবা দিতে চাইলেও সরকার দর কষাকষি করে খরচ কমিয়ে এনেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। স্টারলিংকের যাত্রা দেশের প্রযুক্তি খাতে এক ঐতিহাসিক যুগের সূচনা। স্টারলিংকে ৩০০ Mbps গতির সেবা মিলবে, তাই গ্রাহকরা এই গতির ইন্টারনেট শেয়ার করে ব্যবহার করতে পারবেন। ৪৭,০০০ টাকা দামে স্টারলিংক কিট শেয়ারে নিলে খরচ খুব বেশি মনে হবে না গ্রাহকদের। শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়ার চেয়েও বাংলাদেশে কম দামে সেবা দিচ্ছে স্টারলিংক। স্টারলিংকের কোনো ডেটা লিমিটেশন থাকবে না, এবং এই দিক থেকে এটা আরেকটি রেকর্ড। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ, সত্যিকার অর্থে আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ চলে আসলো। সেবা গ্রহীতার দিক থেকে কোনো লিমিটেশন নাই। স্টারলিংক একটা হচ্ছে ডিরেক্ট টু ডিভাইস, সেই ডিরেক্ট টু ডিভাইস সেবাটা আমরা দিচ্ছি না, আমরা দিচ্ছি যে স্টারলিংকের একটা রিসিভার থাকবে, সেই রিসিভারের মাধ্যমে তার একটা রাউটার আছে, সেই রাউটার দিয়ে ওয়াইফাই ডিভাইস দিয়ে সেটা একটা ওয়াইফাই নেটওয়ার্ক ক্রিয়েট করবে। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ প্রতিষ্ঠা করে অধ্যাদেশ জারির ফলে
বিরাজমান পরিস্থিতি নিরসনে অংশীজনের সাথে আলোচনা করে যৌক্তিক সমাধানের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন। সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। এ সময় নেতারা বলেন, একদিকে যেমন আমদানিকারক রপ্তানিকারক সহ সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডার অপূরণীয় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি রাজস্ব ও বৈদেশিক মুদ্রা আহরণও বাধাগ্রস্ত হচ্ছে। বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত বিমান সেনা ও MODC সদস্যদের পেনশন সম্পর্কিত সেবার জন্য পেনশনার সলিউশন নামে ওয়েব পোর্টাল চালু করা হয়েছে। ঢাকা সেনানিবাসের বিমান বাহিনীর রেকর্ড অফিসে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ওয়েব পোর্টালটি উদ্বোধন করেন। পোর্টালটির মাধ্যমে যে কোনো স্থান থেকে পেনশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং যাবতীয় সেবা গ্রহণ করা যাবে। লিখিত ও ভয়েস মেসেজের মাধ্যমে সরাসরি সেবা নেওয়া যাবে। এছাড়া অন্যান্য কাজের জন্য পেনশনার সলিউশন পোর্টালটি সহায়ক ভূমিকা পালন করবে। মরহুম ABM কামাল উদ্দিন খানের 18তম মৃত্যুবার্ষিকী আজ। 2007 সালের এদিন নিজ কারখানা পরিদর্শনে যাওয়ার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি। নর্থ সাউথ ইউনিভার্সিটির ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী, খ্যাতিমান শিল্পপতি এবং নিবেদিত প্রাণ সমাজসেবক ছিলেন তিনি। এদিনে তার পরিবার ও নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।